একটা এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কর্মপদ্ধতি আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জ্ঞান এবং ভাষার দক্ষতার রহস্যের কেন্দ্রবিন্দু। আসুন আজকে আমরা হিউম্যান ইন্টেলিজেন্সের সাপেক্ষে একটা এলএলএম তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চিত্তাকর্ষক জটিল দুনিয়াটাকে কিছুটা বুঝতে চেষ্টা করি। প্রত্যেক মানুষের অস্তিত্বের মধ্যে একটা বিশেষ অংশ আছে যার নাম হলো মন, যেখান থেকে আমাদের অনুভূতি, অভিজ্ঞতা, ইচ্ছা, স্মৃতি, অর্থবোধ ইত্যাদি সৃষ্টি হয় এবং তার থেকে ব্যক্তিগত উপলব্ধি, সিদ্ধান্ত এবং চেতনা জন্ম নেয়। এই মন জিনিসটার কোনো সরাসরি সমতুল্য কাঠামো আজকের কোনো এআই সিস্টেমের মধ্যে নেই। সেই জন্য পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক থেকে পাওয়া ইনপুট মানুষের বাস্তব অনুভূতি, নিজস্ব অভিজ্ঞতা, আবেগ ইত্যাদির মাধ্যমে প্রসেসড হয়ে একটা অন্য স্তর থেকে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই মানুষের মন ভিত্তিক এই বিশেষ স্বতন্ত্র আভ্যন্তরীণ অনুভূতি নির্ভর প্রতিক্রিয়া এখনও এআই সিস্টেমের এখতিয়ারের বাইরে। আর অন্যদিকে এআই এর ক্ষেত্রে ইনপুটের প্যাটার্ন, সম্ভাবনা, গাণিতিক হিসাব ইত্যাদি সিপিইউ, জিপিইউ, টিপিইউ ইত্যাদি প্রসেসর দ্বারা প্রসেসড হয়ে উত্তর বা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এআই মানুষের মতো শব্দের অর্থ বোঝে না, বরং প্রশ্ন এবং উত্তরের শব্দগুলোকে শুধুমাত্র গণনা করতে জানে। তাই বলা যেতে পারে যে এআই তাকে দেওয়া ইনপুটের অর্থকে হিসেব করে এবং অন্যদিকে মানুষ সেই অর্থকে অনুভব করে। মেশিন বাস্তবিকই কোনো শব্দ বোঝে না, বরং শুধুই নাম্বার বোঝে এবং শব্দকে একটা নাম্বারের অ্যারে হিসাবে দেখে। যে পদ্ধতিতে একটা এআই সিস্টেম কোনো নন নিউমেরিক্যাল ডেটা যেমন টেক্সট, ইমেজ বা অডিওকে নিউমেরিক্যাল ডেটাতে রূপান্তরিত করে তাকে ভেক্টর এমবেডিং বলা হয়। এইভাবে কোটি কোটি ডেটার নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন তৈরি হয় এবং এই প্রকার প্রতিটা রিপ্রেজেন্টেশনকে ভেক্টর বলা হয়। এই প্রক্রিয়া মেশিন লার্নিংয়ের অন্তর্গত। যেমন ধরুন অ্যাপল, যা এখানে একটা টেক্সট ডেটা। এআই সিস্টেমের কাছে প্রথমে এটা একটা টোকেন হিসাবে গৃহীত হয়। এই টোকেনটা যখন ভেক্টরে রূপান্তরিত হয় তখন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এটা 0.98 -0.12 0.45 0.01 এই ধরনের একটা অ্যারে অফ নাম্বারসে রূপান্তরিত হতে পারে। বিভিন্ন এআই সিস্টেমের ক্ষেত্রে ভেক্টরের অন্তর্গত এই সংখ্যাগুলো, যাদের এক একটাকে ডাইমেনশন বলা হয়, এরা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে একটা টোকেন যেমন অ্যাপল, এর এই হাজার হাজার ডাইমেনশন কোনো নির্দিষ্ট এবং মানুষের বোঝার মতো রেফারেন্স নয়, বরং এগুলো হলো এআই এর লুকোনো বা ল্যাটেন্ট ফিচার, যেগুলো মডেল নিজেই তার ট্রেনিংয়ের সময় ট্রেনিং ডেটা বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করে। বোঝার সুবিধের জন্য বলা যেতে পারে যে এই ডাইমেনশনগুলোর যৌথ বিন্যাস অ্যাপেল শব্দটা বিভিন্ন ধারণা এবং প্রেক্ষাপটের সাথে কিভাবে সম্পর্কিত তার একটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায় অ্যাপেল শব্দটা ফল বা খাবার সংক্রান্ত প্রেক্ষাপটে বেশি ব্যবহৃত হয়। আবার ভিন্ন প্রেক্ষাপটে এই কথাটা আমেরিকার বিখ্যাত অ্যাপেল কোম্পানিকেও বোঝাতে পারে। এই ধরনের ভিন্ন ভিন্ন ব্যবহারের ধরন থেকেই এমবেডিংয়ের ভেতরের সম্পর্কগুলো গড়ে ওঠে। এখানে উল্লেখযোগ্য যে বোঝার সুবিধার জন্য অ্যাপেলকে একটা টোকেন হিসাবে ধরা হলেও বাস্তবে এআই সিস্টেমের কাছে অ্যাপেল শব্দটা ভেঙে একাধিক সাব টোকেন বা অ্যাবস্ট্রাক্ট টোকেনে বিভক্ত হতে পারে। এআই সিস্টেম শব্দকে মানুষের মতো অর্থপূর্ণ শব্দ হিসাবে দেখে না। একইভাবে এমবেডিংয়ের ডাইমেনশনগুলো মানুষের বোধগম্য রেফারেন্স যেমন খাদ্য বা রং ইত্যাদি ব্যবহার না করে বরং মানুষের পক্ষে সরাসরি ব্যাখ্যা করা কঠিন এমন ল্যাটেন্ট ফিচার ব্যবহার করে। এখানে বিশেষ উল্লেখযোগ্য যে ভেক্টর এমবেডিং সহ এআই সিস্টেমের আভ্যন্তরীণ অনেক সিদ্ধান্ত প্রক্রিয়াকে মানুষের পক্ষে পুরোপুরি ব্যাখ্যা করা কঠিন। এই কারণে এই অংশগুলোকে প্রায়ই ব্ল্যাক বক্স বলা হয়, অর্থাৎ যার ইনপুট এবং আউটপুট দেখা যায় কিন্তু ভেতরের কার্যপ্রণালী বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এআই এর নিজস্ব এবং মানুষের কাছে অস্পষ্ট বা অবদ্ধ থাকে। এখন এইভাবে কোটি কোটি টেক্সট, ইমেজ এবং অডিও সংক্রান্ত টোকেন প্রত্যেকটি তাদের বহু ডাইমেনশন নিয়ে একটা বিশাল ম্যাথামেটিক্যাল স্পেসের মধ্যে অবস্থান করে, যাকে ভেক্টর স্পেস বলা হয়। ঠিক যেমন প্রবাদে আছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কেপস, তেমনি ভাষাবিজ্ঞানেও বলা হয় এ ওয়ার্ড ইজ নোন বাই দ্য কোম্পানি ইট কেপস। কোটি কোটি বাক্য বিশ্লেষণ করে এআই সিস্টেম লক্ষ্য করে কোন শব্দ সাধারণত কোন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। যেমন অ্যাপেল শব্দটা প্রায় ফল বা খাবার সংক্রান্ত শব্দের পাশে থাকে, আবার স্কাই শব্দটা প্রকৃতি বা রং সংক্রান্ত শব্দের সাথে বেশি দেখা যায়। শব্দের এই সহাবস্থান বা কনটেক্সট বিশ্লেষণ করেই এআই এমনভাবে ভেক্টর এমবেডিং তৈরি করে যাতে অর্থগতভাবে কাছাকাছি শব্দগুলোর ভেক্টর স্পেসে কাছাকাছি অবস্থান করে আর ভিন্ন অর্থের শব্দগুলো তুলনামূলকভাবে দূরে অবস্থান করে। যেহেতু মেশিন কোনো শব্দের মানে বোঝে না,
তাই বিভিন্ন শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করতে আধুনিক এআই সিস্টেমগুলো মানুষের মতো শব্দের অর্থকে ব্যবহার করে না, বরং তারা ভেক্টর আর সংখ্যার উপর ভিত্তি করে কিছু গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে। এই প্রক্রিয়াগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যেমন ডট প্রোডাক্ট, লার্ন ওয়েট, প্রবাবিলিটি ইত্যাদি, যেগুলো এআই এর ভেতরের মূল গণনামূলক সিদ্ধান্ত প্রক্রিয়ায় ভূমিকা রাখে। আবার কোনো শব্দের বা বাক্যের একের অপরের সঙ্গে কতটা মিল রয়েছে তা তুলনা করার সময় ক্ষেত্রবিশেষে কোসাইন সিমিলারিটি বা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইত্যাদি পদ্ধতিও ব্যবহার করা হয়। মানুষের কাছে যেখানে কোনো শব্দের অর্থ গুরুত্বপূর্ণ, এআই এর কাছে সেখানে সংখ্যার সম্পর্ক আর সম্ভাবনার হিসেবই সব কিছু। আবার অ্যাপেল শব্দটা একটা ফল নাকি অ্যাপেল কোম্পানি, তা এআই এর পক্ষে শুধু শব্দ বিশ্লেষণ করে বোঝা সম্ভব নয়। তাই প্রশ্নকে আরও ভালোভাবে বোঝার জন্য আধুনিক এআই সিস্টেমে একাধিক বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়, যেখানে প্রশ্নের সমস্ত শব্দ একে অপরের সাপেক্ষে কিভাবে ব্যবহৃত হচ্ছে তা ট্রান্সফর্মার টেকনোলজির অন্তর্গত কন্টেক্সচুয়াল অ্যানালিসিস বা অ্যাটেনশন মেকানিজমের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। একই সঙ্গে ব্যবহৃত শব্দগুলোর গ্রামেটিক্যাল স্ট্রাকচার বোঝার জন্য সিনট্যাকটিক বিশ্লেষণ, শব্দের ইন্টেন্ট বা বাক্যের লজিক্যাল কনসিস্টেন্সি বোঝার জন্য সিম্যান্টিক বিশ্লেষণ ব্যবহার করা হয়। এবং এই সমস্ত বিশ্লেষণ একত্রে কাজ করেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের প্রশ্নের প্রকৃত প্রসঙ্গ বুঝে তার উপযুক্ত উত্তর তৈরি করে। মানুষের মস্তিষ্কের নিউরন থেকে অনুপ্রাণিত হয়ে এআই মডেলে লক্ষ লক্ষ নোড ব্যবহার করা হয়। সেগুলো একত্রে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করে। প্রতিটি নোড কিছু ইনপুট নেয়, কিছু গণনা করে এবং একটা আউটপুট দেয়। একটা এআই মডেলের তার বহু স্তর বা লেয়ারযুক্ত নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে বিশাল ট্রেনিং ডেটা থেকে শেখার প্রক্রিয়াকে ডিপ লার্নিং বলা হয়। আবার এই প্রকার বহু স্তর বিশিষ্ট নিউরাল নেটওয়ার্কের গঠন কাঠামোকে ডিপ নিউরাল আর্কিটেকচার বলে। একটা এআই মডেল ট্রেনিংয়ের সময় তাকে দেওয়া ডেটা থেকে মেশিন লার্নিংয়ের অন্তর্গত এই ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করে শেখে বা জ্ঞান অর্জন করে, এবং পরবর্তী সময় কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কাজে সেই শিক্ষণপ্রাপ্ত ডিপ নিউরাল আর্কিটেকচার ব্যবহার করে প্রশ্ন বিশ্লেষণ ও উত্তর তৈরি করে। ট্রেনিং শেষ হয়ে যাবার পর এআই এর সাথে মূল ট্রেনিং ডেটা, অর্থাৎ যে লক্ষ লক্ষ ডকুমেন্ট এবং ওয়েবসাইট থেকে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তার যুক্ত থাকে না। ট্রেনিংয়ের সময় একটা এআই মডেল কোটি কোটি বাক্য পড়ে এবং ট্রেনিং শেষে সে সেই বাক্যগুলো সব মুছে ফেলে। তার কাছে তখন শুধু রয়ে যায় কোটি কোটি প্যারামিটার্স বা সংখ্যা। ফলে আমরা যখন কোনো এআই মডেলকে কোনো প্রশ্ন করি, তখন সে তার মেমোরি থেকে কোনো ফাইল খুলে পড়ে না, বরং সে তার নিউরাল নেটওয়ার্কের ভেতরে থাকা সংখ্যাগুলো হিসেব করে বের করে যে কোন শব্দের পর কোন শব্দটা বসালে তবে তাকে করা প্রশ্নের একটা সঠিক উত্তর তৈরি হবে। এটাকে এআই এর ইন্টারনাল নলেজ বা নিজস্ব জ্ঞান বলা যেতে পারে। তবে এটা মানুষের স্মৃতির মতো নয়, এটাকে বরং স্ট্যাটিস্টিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা পরিসংখ্যানগত উপলব্ধি বলা যায়। এখানে মেশিন লার্নিং কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো এআই মডেলকে এমনভাবে প্রোগ্রাম করা হয় যাতে তাকে দেওয়া প্রচুর ডেটা থেকে সে নিজেই শিখতে পারে, তখন মেশিনের এই প্রকার শেখার পদ্ধতিকে মেশিন লার্নিং বলা হয়। যেমন ধরুন, আমাদের ইমেল অ্যাকাউন্টের অপ্রয়োজনীয় বা ক্ষতিকারক স্প্যাম মেলগুলোকে আলাদা করে ইনবক্স থেকে জাঙ্ক ফোল্ডারে পাঠিয়ে দেওয়া। মডেলটাকে এক্ষেত্রে প্রচুর লেবেলড ডেটা, অর্থাৎ যাতে কোনটা জাঙ্ক এবং কোনটা নন জাঙ্ক বলে চিহ্নিত করা আছে, এই রকম ডেটা দেওয়া হয়। এই প্রকার ডেটাকে ট্রেনিং ডেটা বলে। মডেলটা সেই ইমেলগুলোর মধ্যে থেকে কিছু প্যাটার্ন বা বৈশিষ্ট্যকে চিহ্নিত করতে শেখে। যেমন ধরুন, ইমেলের মধ্যে ঘন ঘন ব্যবহৃত হওয়া কিছু শব্দ, বিনামূল্যে পাচ্ছেন, লটারি জিতছেন, দ্রুত ধনী হন, অথবা বিশাল অঙ্কের টাকা বা কোনো লোভনীয় অফারের কথা, বা অপরিচিত কোনো প্রেরকের ঠিকানা ইত্যাদি। এবং সেখান থেকে সে নিজেই জাঙ্ক এবং নন জাঙ্ক ইমেল আলাদা করতে শিখে যায়। মাঝে মধ্যে যখন সে ভুল করে, তখন আবার মানুষ সেই লেভেল পরিবর্তন করে মডেলের ভুল শুধরে দেয়। তখন এআই মডেলটা মানুষের করা সেই কারেকশন থেকেও আবার শেখে। এখানে স্পষ্টভাবে মেশিনকে প্রোগ্রাম করা হয়নি, কিন্তু তাকে দেওয়া উদাহরণ থেকে সে শিখেছে। আর এইটাই মেশিন লার্নিং। ছবির ক্ষেত্রেও ঠিক একইভাবে ট্রেনিং ডেটা থেকে মেশিন শেখে। যেমন ধরুন, অসংখ্য পাখির ছবি থেকে একটা মডেল পাখির ডানা, পালক, পায়ের গঠন, পাখির ঠোঁটের গঠন ইত্যাদি দেখে পাখি চিনতে শেখে। আর পরে সে তার ট্রেনিং ডেটাতে না দেওয়া সম্পূর্ণ একটা নতুন পাখিকেও পাখি হিসাবে চিহ্নিত করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় প্যাটার্ন কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য যে পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা একটা প্যাটার্নের উদাহরণ। এআই মানুষের মতো শব্দের মানে না বুঝলেও
একটা শব্দ আরেকটা শব্দের সাথে সঠিক অর্থে কিভাবে আসে বা যায় তার খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারে। আবার এআই এর কাজের এখতিয়ার বহুমুখী। প্যাটার্ন থেকে একবার শিখে নেওয়ার পর সেই জ্ঞান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারে। যেমন ধরুন সম্পূর্ণ অন্য একটা কাজের ক্ষেত্রে, যেমন একটা ক্রেডিট কার্ডের ব্যবহার বিশ্লেষণের কাজে কোনো প্যাটার্ন বহির্ভূত ব্যবহার এআইকে ফ্রড বা জালিয়াতির সংকেত দেয়। বিভিন্ন শব্দের মিশ্রণে তৈরি কোনো বাক্যের মানে যেহেতু বিভিন্ন রকম হতে পারে এবং অনেক ক্ষেত্রেই তা অত্যন্ত জটিল, আর এআই মানুষের মতো করে শব্দের মানে বোঝে না, বরং ডেটা থেকে শিখে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, প্রেডিক্টেবিলিটি ইত্যাদি জটিল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ব্যবহার করে কোনো বাক্যের সারাংশকে গণনা করে। ডেটা ইজ দ্য নিউ গোল্ড, এই বহুল প্রচলিত উক্তিটা প্রায়শই আমরা সাধারণ মানুষ হয়তো পুরোপুরি বুঝি না। আমাদের অনেকেরই ধারণা যে ডেটা মানে শুধু বিগ ডেটা নামক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে রাখা এবং পণ্য বিজ্ঞাপনের কাজে সেটা ব্যবহার করা। নিঃসন্দেহে বিজ্ঞাপন এবং গ্রাহকের অভ্যাস বোঝার জন্য এই ডেটা অত্যন্ত মূল্যবান। কাস্টমার বিহেভিয়ার অ্যানালিসিস বা টার্গেটেড অ্যাডভার্টাইজিংয়ের মতো কাজে ডেটার ব্যবহার ছিল বিগ ডেটা বা ডেটা সায়েন্স প্রযুক্তির ইনিশিয়াল স্টেজ, আর এখন অ্যাডভান্স স্টেজে ডেটা আরও বৃহত্তর এবং গভীর অর্থে শোনা হয়ে উঠেছে, যার মূল কারণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজ ডেটা হলো এআই এর প্রাণশক্তি। এই ডেটাকে ব্যবহার করেই এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়। যত বেশি বৈচিত্র্যপূর্ণ এবং উন্নত ডেটা দিয়ে এআইকে শেখানো যায়, একটা এআই ততই নির্ভুল, নির্ভরযোগ্য এবং কার্যকর উত্তর দিতে সক্ষম হয়। এই ডেটা শুধুমাত্র লিখিত টেক্সট নয়, বরং ছবি, অডিও, ভিডিও সহ সমস্ত ডিজিটাল তথ্য এর অন্তর্ভুক্ত। এই সময়কার সোশ্যাল মিডিয়া এক্সপ্লোশন এআই এর প্রসারের অন্যতম প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে। কোটি কোটি মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টেক্সট, ছবি ও ভিডিও আকারে যে বিপুল পরিমাণ ডেটা তৈরি করেছে, তা এআই মডেলগুলোকে মানব ভাষা, আবেগ এবং জটিল দৃশ্যগুলো বুঝতে অভূতপূর্বভাবে সাহায্য করেছে, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে এআই এর অগ্রগতি বহু গুণ বেড়ে গেছে। আর এই জন্যেই এআইকে কোন ধরনের ডেটা কী পরিমাণে দেওয়া উচিত, আবার প্রাইভেসি, কপিরাইট, বায়াস ইত্যাদির কারণে কোন ডেটা কিভাবে ব্যবহার করা হবে বা হবে না ইত্যাদি নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন নীতি, যেমন জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, ইউরোপিয়ান ইউনিয়ন এআই অ্যাক্ট এবং এছাড়াও বিভিন্ন কোম্পানির নিজস্ব নীতি ইত্যাদি নিয়ে সরকারি এবং বেসরকারি স্তরে এত আলোচনা হচ্ছে। এআই এর ইতিহাস থেকে জানা যায় যে 1956 সালে এআই প্রথমবার শিক্ষার একটা শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়। এরপর একাধিকবার এই প্রযুক্তির গবেষণা হতাশা এবং অর্থাভাবের সম্মুখীন হয়েছিল। সেই সময়গুলো এআই উইন্টার নামে পরিচিত। 1912 সালে নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট অর্থাৎ জিপিইউ এর ব্যবহার ডিপ লার্নিং পদ্ধতিকে আরও শক্তিশালী করে তোলে। পরবর্তীকালে 2017 সালে ট্রান্সফর্মার আর্কিটেকচারের ব্যবহার এআই প্রযুক্তির অগ্রগতিকে আরও ত্বরান্বিত করেছে এবং 2020-র দশক অর্থাৎ এই সময়টা জেনারেটিভ এআই এর চমকপ্রদ ফলাফলের কারণে এআই বুম নামে পরিচিতি পেয়েছে। আজকের দিনে অত্যাধুনিক এআই সিস্টেমগুলোর হার্ডওয়্যারের মূল চালক শক্তি হল গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, টেন্সর প্রসেসিং ইউনিট এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট চিপ, যেগুলো দ্রুত ও দক্ষতার সাথে বিশাল পরিমাণ ডেটা প্রসেস করতে সক্ষম। ভবিষ্যতে এআই হার্ডওয়্যার শুধুই যে আরও শক্তিশালী হবে তাই নয়, বরং আরও বুদ্ধিমানও হয়ে উঠবে। একই চিপের মধ্যে জিপিইউ, এএসআইসি, এনপিইউ এর সমন্বয় একসাথে কম শক্তিতে চালানো সম্ভব হবে। কোয়ান্টাম প্রসেসর, যা এখনও পর্যন্ত এআই এর মূল কাজের অংশ নয়, বরং এখনও গবেষণা ও পরীক্ষামূলক পর্যায়ে সীমাবদ্ধ, আশা করা যায় যে ভবিষ্যতে তাও এআই সিস্টেমের হার্ডওয়্যারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবার সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা কিনা সাধারণ কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে কাজ করে, সেগুলো এআই সিস্টেমের ক্ষেত্রে সহায়ক ভূমিকায় থাকে বলা যেতে পারে। অন্যদিকে মোবাইল ফোন বা অন্যান্য এজ ডিভাইসে ব্যবহৃত এনপিইউ অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট চিপগুলোর দ্রুত উন্নতি হচ্ছে, ফলে কম শক্তি খরচে ডিভাইসের ভেতরই এআই মডেলের ইন্টারফেস তৈরি করা দিন দিন আরও বাস্তবসম্মত হয়ে উঠছে। যেমন ছবি চেনা, কথা বোঝা বা আরও বিভিন্ন স্মার্ট ফিচার চালাতে ফোনকে আর সবসময় ইন্টারনেট বা সার্ভারের ওপর নির্ভর করতে হয় না। এখানে উল্লেখযোগ্য যে এজ ডিভাইস হলো এমন ডিভাইস যেখানে এআই মডেল বা তার কোনো অংশ লোকাল স্তরে চালানো যায়,
এবং সেক্ষেত্রে সার্ভারের উপর নির্ভরতা কমে এবং দ্রুত প্রতিক্রিয়া পাওয়া যায়। উদাহরণস্বরূপ যেমন স্মার্টফোনে ফেস আনলক বা কম্পিউটারে লোকাল লেভেলে অর্থাৎ ইন্টারনেট কানেকশন ছাড়াই কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে চালানো ইত্যাদি। আবার অন্যদিকে ক্লায়েন্ট ডিভাইস বলতে এমন ডিভাইসকে বোঝায় যা নিজে এআই মডেল চালায় না, বরং ইউজারের ইনপুট সার্ভার ভিত্তিক এআই সিস্টেমকে পাঠায় এবং সেখান থেকে পাওয়া ফলাফল ডিসপ্লে করে। অর্থাৎ এটি মূলত ইন্টারফেস ও যোগাযোগের ভূমিকা পালন করে। যেমনভাবে আমরা আমাদের কম্পিউটার বা স্মার্টফোনের ব্রাউজার বা অ্যাপের মাধ্যমে চ্যাট জিপিটি, জেমিনাই ইত্যাদি ব্যবহার করে থাকি। আবার বর্তমানে স্যামসাং, অ্যাপল ইত্যাদি কোম্পানির স্মার্টফোনগুলোতে হাইব্রিড এআই টেকনোলজি ব্যবহৃত হচ্ছে, যেখানে ছোট কাজগুলো এইচ ডিভাইসের মধ্যে করা হয় এবং বড় বা জটিল কাজ করার জন্য ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভার ব্যবহার করা হয়। ক্লাউড সার্ভার বলতে এমন এক ধরনের কম্পিউটিং ব্যবস্থাকে বোঝায় যা ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কোনো তথ্যকেন্দ্র থেকে পরিচালিত হয়। বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে বিকশিত হওয়া এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন প্রকারভেদকে বোঝার জন্য প্রধানত তিনটে মূল দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে, যেমন ক্যাপাবিলিটিস বা ক্ষমতা, ফাংশনালিটি বা কার্যকারিতা এবং পারপাস বা কাজের ধরন। এই সময়কার ক্ষমতাশালী আধুনিক এলএলএম অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো যেমন জিপিটি 5.1 বা জেমিনাই 2.5 প্রো ইত্যাদি, এরা ক্যাপাবিলিটিসের ভিত্তিতে ন্যারো এআই এর অন্তর্ভুক্ত, ফাংশনালিটিসের ভিত্তিতে লিমিটেড মেমোরি এআই এর অন্তর্ভুক্ত এবং পারপাসের ভিত্তিতে জেনারেটিভ এআই এর অন্তর্ভুক্ত। আবার ক্যাপাবিলিটিসের ভিত্তিতে এআইকে তিন ভাগে ভাগ করা হয়, যেমন ন্যারো এআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই এবং আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বা এএসআই। ন্যারো এআই বলতে এমন এলএলএম ভিত্তিক এআই সিস্টেমকে বোঝায় যা শুধু কিছু নির্দিষ্ট কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। কিছু ক্ষেত্রে এরা মানুষের থেকেও বেশি সঠিক এবং দ্রুত কাজ করলেও এদের সাধারণ জ্ঞান বা মানুষের মতো সব ধরনের কাজ করার ক্ষমতা নেই। জেমিনাই, পারপ্লেক্সিটি, চ্যাট জিপিটি ইত্যাদি এআই সিস্টেমগুলো বিশেষ উন্নত ক্ষমতা সম্পন্ন ন্যারো এআই সিস্টেমের উদাহরণ। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই বলতে এমন এআই সিস্টেমকে বোঝায় যা মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবে। বাস্তবে এখনও পর্যন্ত এই প্রকার এআই সিস্টেম তৈরি করা সম্ভব হয়নি। আবার আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স হলো এমন এক প্রকার এআই সিস্টেম যা মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। এরা যুক্তি, বুদ্ধি, সামাজিক দক্ষতা এবং সমস্যা সমাধানে এবং ক্রিয়েটিভিটিতেও মানুষের চেয়ে উন্নত হবে। এজিআই এর মতোই বাস্তবে এখনও পর্যন্ত এএসআই সিস্টেম তৈরি করা সম্ভব হয়নি। ফাংশনালিটির দিক থেকে এআই সিস্টেমগুলোকে চার ভাগে ভাগ করা হয়: রিঅ্যাক্টিভ মেশিন, লিমিটেড মেমোরি এআই, থিওরি অফ মাইন্ড এআই এবং সেলফ অ্যাওয়ার এআই। লিমিটেড মেমোরি এআই হলো এমন এক প্রকার এআই সিস্টেম যারা অল্প সময়ের জন্য তাদের অতীতের তথ্য বা হিস্টোরিক্যাল ডেটা সঞ্চয় করে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য তা ব্যবহার করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন সেলফ ড্রাইভিং কার্স, যা আশেপাশে থাকা গাড়ির গতি, দিক, পরিস্থিতি ইত্যাদি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়। আবার জেমিনাই, চ্যাট জিপিটি ইত্যাদি এআই সিস্টেমগুলো ফাংশনালিটির দিক থেকে মোটামুটিভাবে এই লিমিটেড মেমোরি এআই এর অন্তর্ভুক্ত। এখানে উল্লেখযোগ্য যে এই প্রকার এআই সিস্টেমগুলো ইউজারদের চ্যাট হিস্ট্রি ব্যবহার করে কনটেক্সটকে ধরে রাখে এবং ইউজারের প্রেফারেন্স অনুযায়ী উত্তর বা আউটপুটকে পার্সোনালাইজ করে। এই বৈশিষ্ট্য মূলত লিমিটেড মেমোরি এআই এর অন্তর্ভুক্ত। এই প্রক্রিয়াগুলো সাধারণত কনটেক্সট উইন্ডো অথবা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে রিট্রিভাল আর্গুমেন্টেড জেনারেশন বা র্যাগ এর মাধ্যমে ঘটে। এই কারণে এরা পুরনো আলোচনার সূত্র ধরে প্রাসঙ্গিক উত্তর দেবার এবং উত্তরকে ইউজারের উপযুক্ত করে তোলার কাজে অত্যন্ত দক্ষ। যদিও এক্ষেত্রে মডেলের মূল প্যারামিটার বা ওয়েটস আপডেট করা হয় না, বরং অতীতের ডেটা অস্থায়ীভাবে প্রম্পটের সাথে যুক্ত করে ব্যবহার করা হয়। এই জন্য এক্ষেত্রে এআই এর কোনো স্থায়ী সেলফ ইমপ্রুভমেন্ট হয় না, বরং এটা একটা ইন কনটেক্সট লার্নিংয়ের মাধ্যমে শর্ট অথবা মিডিয়াম টার্ম মেমোরির উন্নত ব্যবহার মাত্র। কিন্তু এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আবিষ্কৃত হলে সেই মেশিনে মানুষের মতো সেলফ ইমপ্রুভমেন্ট করার ক্ষমতা থাকবে এবং সে ক্রমশ নিজেই নিজেকে একটা উন্নততর মেশিনে পরিণত করতে পারবে বলে মনে করা হয়। এই প্রক্রিয়া যেমন চমকপ্রদ, আবার ঠিক তেমনই ভয়ঙ্কর হতে পারে। এ ব্যাপারে এই ভিডিওতে পরে আমরা আরও আলোচনা করব। কাজের ধরন বা পারপাসের ভিত্তিতে এআই সিস্টেমগুলোকে দুভাগে ভাগ করা হয়, যেমন জেনারেটিভ এআই এবং এজেন্টিক এআই। জেনারেটিভ এআই হলো এমন এক প্রকার এআই সিস্টেম যারা তাদের শেখা ডেটা
বা লার্নড ডেটার প্যাটার্ন ব্যবহার করে নতুন বিষয়বস্তু যেমন টেক্সট, ইমেজ, অডিও বা কোড তৈরি করতে পারে। চ্যাটজিপিটি, জেমিনাই, কোপাইলট ইত্যাদি হলো জেনারেটিভ এআই এর উদাহরণ। এজেন্টিক এআই হলো এমন এক ধরনের এআই সিস্টেম যা একটা জটিল লক্ষ্য অর্জনের জন্য একাধিক ধাপে কাজ করতে সক্ষম। এই ধরনের এআই স্বয়ংক্রিয়ভাবে পরিকল্পনা তৈরি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, বিভিন্ন ধাপে ফলাফল পর্যবেক্ষণ করে প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তনও করতে পারে এবং এক্সটার্নাল টুল ব্যবহার করে বাস্তবে নির্দেশ অনুযায়ী কাজ সম্পন্ন করতে সক্ষম। এই প্রকার এআই সিস্টেম জেনারেটিভ এআই এর ওপর ভিত্তি করে তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে অতিরিক্ত স্বায়ত্তশাসন যুক্ত হয়। জেনারেটিভ এআই মূলত একটা রিজনিং ও ল্যাঙ্গুয়েজ ইঞ্জিন হিসেবে কাজ করে, যা মানুষের ভাষা বুঝে লক্ষ্য বিশ্লেষণ করে সম্ভাব্য কর্মপরিকল্পনা তৈরি করতে সক্ষম। কিন্তু এজেন্টিক কাঠামো না থাকলে একটা এলএলএম নিজে থেকে কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য বা বিভিন্ন ধাপে পরিকল্পনা করে এক্সটার্নাল টুল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ সম্পন্ন করতে পারে না। যদিও একটা এজেন্টিক এআই একাই কাজ করতে পারে, তার জন্য এলএলএম বা জেনারেটিভ এআই এর প্রয়োজন নেই, কিন্তু সেক্ষেত্রে ইনপুট এবং আউটপুট সাধারণ মানুষের কথোপকথনের মতো হবে না, বরং সেটা টেকনিক্যাল বা মেশিন রিডেবল আকারে হতে হবে। মানুষের সাধারণ ভাষা বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা মূলত এলএলএম যুক্ত হলে তবেই আসে। একটা আধুনিক এআই সিস্টেমে যখন ছবি বিশ্লেষণ, ডেটা প্রসেসিং, সার্চ, ডেটাবেস অ্যাক্সেস বা রোবোটিক কন্ট্রোল ইত্যাদির মতো নানান ক্ষমতা একত্রিত করা হয়, তখন এলএলএম সেখানে একটা সেন্ট্রাল রিজনিং ও ডিসিশন সাপোর্ট কম্পোনেন্ট হিসাবে কাজ করে। এটা একদিকে যেমন ব্যবহারকারীর ভাষাকে মেশিনবদ্ধ করে তোলে, যাকে বলা যায় একটা ইন্টেলিজেন্স গেটওয়ে, অন্যদিকে এটা আবার পূর্ব জ্ঞান ও প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, আর শেষে মানুষের মতো স্বাভাবিক ভাষায় উত্তর তৈরি করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন ধরুন একটা এআই সিস্টেমকে বলা হলো যে আগামীকাল সন্ধ্যায় মিস্টার এক্স এবং মিসেস ওয়াই এর জন্য দুটো লন্ডন যাওয়ার প্লেনের টিকিট বুক করো। অ্যারাইভালের সময় লন্ডনের তাপমাত্রা জানাও এবং কী ধরনের পোশাক পরা উচিত তা বলো। এক্ষেত্রে প্রথমে এলএলএম পুরো রিকোয়েস্টের অর্থ এবং উদ্দেশ্য বিশ্লেষণ করবে, তারপর পুরো কাজটাকে আলাদা আলাদা ধাপে ভাগ করে, যেমন টিকিট সংক্রান্ত তথ্য সংগ্রহ, আবহাওয়ার ডেটা আনা এবং সেই তথ্যের ভিত্তিতে পোশাক সংক্রান্ত পরামর্শ তৈরি করা ইত্যাদি। টিকিট বুকিং এবং আবহাওয়ার তথ্য সংগ্রহের মতো বাস্তব কাজগুলো এজেন্টিক এআই সিস্টেমের এক্সটার্নাল টুল ব্যবহারকারী অংশ সম্পন্ন করবে। অর্থাৎ এজেন্টিক এআই একটা এয়ার টিকিট বুকিং অ্যাপের মাধ্যমে উপযুক্ত ক্রেডিট কার্ড ব্যবহার করে টিকিট বুকিংয়ের কাজ সম্পন্ন করবে। আবার সাথে সাথে এজেন্টিক এআই কোনো ওয়েদার ফোরকাস্টিং অ্যাপ ব্যবহার করে অ্যারাইভালের সময় লন্ডনের তাপমাত্রা এবং আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে। এই এয়ার টিকিট বুকিং অ্যাপ এবং ওয়েদার ফোরকাস্টিং অ্যাপগুলোই এখানে এক্সটার্নাল টুলস। এক্ষেত্রে নিরাপত্তা বা নিয়ন্ত্রণের জন্য হিউম্যান ইন দ্য লুপের ব্যবস্থা থাকতে পারে, অর্থাৎ অ্যাপ ব্যবহার করার সময় ক্রেডিট কার্ডের ট্রানজাকশন সংক্রান্ত ডেটা এন্ট্রি একজন মানুষ দ্বারা সম্পন্ন করা হবে। আর সবশেষে এলএলএম সেই ফলাফলগুলো একত্রিত করে একটা মানব সদৃশ্য পরিষ্কার ও প্রাসঙ্গিক উত্তর তৈরি করবে। এই পুরো কাঠামোটাকে বলা হয় এলএলএম এজেন্ট বা এআই এজেন্ট সিস্টেম, যেখানে এলএলএম মানুষের ভাষা ও যুক্তি স্তরে চিন্তা করে, আর এজেন্টিক এআই সেই চিন্তাকে ধাপে ধাপে বাস্তব কাজে রূপান্তরিত করে। এই সমন্বিত পদ্ধতি আধুনিক এআইকে কেবল উত্তর দেওয়ার যন্ত্র থেকে উন্নীত করে একটা শক্তিশালী, লক্ষ্যভিত্তিক, স্বয়ংক্রিয় সমস্যা সমাধানকারী সিস্টেমে পরিণত করেছে। মানুষের তৈরি এআই সময়ের সাথে আরও উন্নত হয়ে মানুষকেই তার প্রতিদ্বন্দ্বী মনে করবে না তো? এই প্রশ্ন ক্রমশ বিজ্ঞানীদের চিন্তিত করে তুলছে। বিজ্ঞানীরা অনেকেই মনে করেন যে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সের ক্ষমতা সম্পন্ন এআই এর দল মানুষকে হারিয়ে এই পৃথিবীর দখল নিয়ে নিতে পারে। এজিআই বা এএসআই এর ক্ষমতা সম্পন্ন একদল রোবট যে পৃথিবীর বুকে কি ভয়ঙ্কর তাণ্ডব শুরু করতে পারে তা আমরা অনেক বছর ধরে সায়েন্স ফিকশনে দেখে আসছি। আজকের বিজ্ঞানীরা আরও বলছেন যে মানুষের চাইতে অনেক বেশি বুদ্ধিমান একটা এএসআই সিস্টেম এমন কিছু আবিষ্কার করতে পারে যা সারা পৃথিবীর অক্সিজেনকে শুষে নেবে, বা এমন কোনো রোগের জীবাণু তৈরি করতে পারে যা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলবে। এজিআই বা এএসআই এখনও পর্যন্ত বাস্তবে তৈরি করা সম্ভব না হলেও বিজ্ঞানীদের মতে যে প্রচণ্ড গতিতে এআই টেকনোলজি এগোচ্ছে, তাতে হয়তো খুব শীঘ্রই এজিআই এর বাস্তবকরণ হবে। আসুন এবার আমরা বুঝতে চেষ্টা করি যে এআই এর আউটপুট কিভাবে মানুষ অর্থাৎ প্রোগ্রামারদের দ্বারা নিয়ন্ত্রিত। আনপ্রোগ্রামড স্পেসে
এআই তার স্বাধীনতা ব্যবহার করে ঠিকই, কিন্তু তা সর্বদা কঠোর সীমানার মধ্যে কাজ করে। কোনো এআই সিস্টেমের পক্ষে প্রোগ্রামার বা ইঞ্জিনিয়ারদের দ্বারা সেট করা বাউন্ডারি বা আলটিমেট গোল পেরোনো সম্ভব নয়। যেমন একটা টেক্সট ভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিজে ছবি তৈরি করতে পারবে না যদি না সেই মডেলকে সহজাত ভিজুয়াল ক্ষমতা দেওয়া হয়, অথবা মডেলের সাথে একটা পৃথক ইমেজ জেনারেটর ইঞ্জিন যুক্ত থাকে। ঠিক তেমনই একটা এআই সিস্টেম কোনো রোবটকে পরিচালনা করতে পারবে না যদি না তাকে রোবট কন্ট্রোল সিস্টেম, যেমন কন্ট্রোল মোটর, সেন্সর ইন্টারফেস, কন্ট্রোল অ্যালগোরিদম ইত্যাদি দেওয়া হয়। আধুনিক এআই সিস্টেম যখন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো বাক্য গঠন করে, তখন সেই বাক্য যাতে প্রয়োজনীয় সংযম এবং উপযুক্ত প্রথা মেনে গঠিত হয়, তার জন্যে RLHF, গার্ডরেলস ইত্যাদির মতো একাধিক সেফটি এবং এথিক্যাল অ্যাসপেক্টসের ভিত্তিতে তৈরি সুরক্ষা ব্যবস্থা যোগ করা হয়। RLHF বা রিইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক হলো মেশিন লার্নিংয়ের অন্তর্ভুক্ত একটা বিশেষ পদ্ধতি। এক্ষেত্রে বিশাল ট্রেনিং ডেটা থেকে শিখে একটা মডেল যখন কোনো প্রশ্নের উত্তর তৈরি করে, তখন একই প্রম্পটের বিভিন্ন উত্তরকে গুণমানের হিসাবে মানুষ দ্বারা ভালো এবং খারাপ এই ভিত্তিতে স্কোর দেওয়া হয়, অর্থাৎ উত্তরের র্যাঙ্ক নির্ধারণ করা হয়। এই র্যাঙ্কিং ব্যবহার করে এআই এর আভ্যন্তরীণ প্রক্রিয়াকে এমনভাবে আবার শেখানো হয় যাতে মডেলটা ভবিষ্যতে মানুষের পছন্দের সাথে সামঞ্জস্য রেখে উত্তর তৈরি করতে পারে। এআই যাতে ক্ষতিকারক, অবৈধ বা পক্ষপাতদুষ্ট অর্থাৎ বায়াসড উত্তর না দেয়, তার জন্য বিশেষ নিয়মাবলী মেনে প্রোগ্রাম করা হয়, যার কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দেওয়া উত্তর একটা নৈতিক এবং ব্যবহারিক সীমানা অর্থাৎ এথিক্যাল এবং প্র্যাকটিক্যাল বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ থাকে। এআই সিস্টেম হয়তো গণনা করে দেখল যে একটা ক্ষতিকারক উত্তর দেওয়াই সবথেকে দ্রুত এবং সহজ পথ হতে পারে, কিন্তু এই প্রকার সেফটি নিয়ন্ত্রণ থাকার জন্য সেই আউটপুটটা কম্পিউটেশনালি ফরবিডেন হয়ে যায়। এআই এর এই গার্ডরেলগুলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, যেমন মডেল অ্যালাইনমেন্ট, বিহেভিয়ারাল গার্ডরেলস, ইনপুট আউটপুট গার্ডরেলস, সেফটি লেয়ার্স ইত্যাদি। আবার এই বিভিন্ন শ্রেণীগুলোর অন্তর্গত বিভিন্ন গার্ডরেলগুলো হলো যেমন সিস্টেম প্রম্পটস, টক্সিসিটি ফিল্টার, কন্টেন্ট মডারেশন ইত্যাদি। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটা সিস্টেম যেখানে প্রোগ্রামার কীভাবে শেখা হবে এবং কী উত্তর দেওয়া হবে তা বলে দেয়, এবং এআই সেই নির্দেশ মেনে কী শেখা হবে এবং কী উত্তর দেওয়া হবে তা স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে। এটা একটা মাল্টিলেয়ার্ড সিস্টেম যেখানে ইনপুট থেকে আউটপুট, ট্রেনিং থেকে প্রোডাকশন সব স্তরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন গার্ডরেল ব্যবহার করা হয়। আমরা যখন মানুষ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তুলনা করি, তখন আমরা প্রায়ই একটা মৌলিক টেকনিক্যাল এবং সায়েন্টিফিক পার্থক্য এড়িয়ে যাই, যা দেখায় যে হিউম্যান ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রকৃতপক্ষে ভিন্ন প্রকৃতির এবং তারা ভিন্ন সীমাবদ্ধতা বা লিমিটেশনের মধ্যে কাজ করে। হিউম্যান ইন্টেলিজেন্স কাজ করে এক ধরনের ইনহারেন্ট বায়োলজিক্যাল আইসোলেশন অর্থাৎ সহজাত জৈবিক বিচ্ছিন্নতার মধ্যে। আমাদের প্রতিটি মস্তিষ্ক একটা আলাদা প্রসেসরের মতো, যা অন্য কোনো মস্তিষ্কের সাথে সরাসরি সংযুক্ত নয়। যখন 100 জন মানুষ একসাথে কাজ করে, তখন তাদের মধ্যে তথ্যের আদান প্রদান ঘটে ভাষা বা সংকেতের মাধ্যমে। এই প্রকার কমিউনিকেশনকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লো ব্যান্ডউইথ এবং হাই ল্যাটেন্সি কমিউনিকেশন, অর্থাৎ মানুষের চিন্তার গতি এবং সেই চিন্তা অন্যের কাছে পৌঁছানোর গতির মধ্যে একটা বড়সড় ব্যবধান থেকে যায়। এর বিপরীতে একটা আধুনিক এআই সিস্টেমের কাজ করার শক্তি নিহিত থাকে তার ইউনিফাইড ডিজিটাল আর্কিটেকচারের মধ্যে। এখানে বহু প্রসেসর কাজ করলেও তারা একটা ইন্টিগ্রেটেড ডিজিটাল মডেল এবং শেয়ার্ড মডেল স্টেটের উপর ভিত্তি করে পরিচালিত হয়। মানুষের জ্ঞান যেখানে বই, অভিজ্ঞতা ও ব্যক্তিগত স্মৃতিতে বিচ্ছিন্নভাবে সংরক্ষিত থাকে, সেখানে এআই এর ক্ষেত্রে কোটি কোটি প্যারামিটার্স এবং নিউরাল ওয়েটস একই নেটওয়ার্ক কাঠামোর মধ্যে সংগঠিত থাকে। এর ফলে এআই এর ক্ষেত্রে এক ধরনের কালেকটিভ প্রসেসিং সম্ভব হয়, যা মানুষের ক্ষেত্রে বাহ্যিক যোগাযোগের উপর নির্ভরশীল। এই বৃহৎ পরিসরে কাজ করার ক্ষমতা এবং অনেক তথ্য একসাথে বিশ্লেষণ করার সুবিধাই এআইকে মানব বুদ্ধিমত্তা থেকে আলাদা করে। অর্থাৎ মানুষ ও এআই এর তুলনা অনেক ক্ষেত্রে একটা অ্যাসিমেট্রিক কম্পারিজন, কারণ মানুষের ক্ষেত্রে একটা একক জৈবিক মস্তিষ্কের সীমাবদ্ধতাকে একটা বিস্তৃত গ্লোবাল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের সাথে তুলনা করা হয়, যেখানে এআই এর ক্ষেত্রে বিপুল পরিমাণ তথ্যের প্যারালাল প্রসেসিং হয়। এআই এখনো পর্যন্ত মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেনি, যদিও এজিআই সৃষ্টি হওয়ার সাথে সাথে থিওরিটিক্যালি তা হবে।
কিন্তু এজেন্টিক এআই নিঃসন্দেহে কর্মদক্ষতার দিক থেকে আজকের দিনে মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এখানে উল্লেখযোগ্য যে চ্যাট জিপিটি বা জেমিনাই এর মতো একটা জেনারেটিভ এআই তৈরি করতে যেখানে বিলিয়নস অফ ডলারের হার্ডওয়্যার, বিশাল ট্রেনিং ডেটা এবং ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, সেই জায়গায় স্টক মার্কেটে ট্রেড করার জন্য একটা অটোনোমাস ট্রেডিং বট বা একটা ফ্যাক্টরি রোবটের মতো শুধুমাত্র এজেন্টিক এআই তৈরি করা কোনো অর্থেই ব্যয়বহুল নয়, বরং এগুলো সাধারণ সার্ভার বা এমনকি এজ ডিভাইস দিয়েও চালানো সম্ভব। সেই জন্য যেখানে বিশ্বের হাতে গোনা কয়েকটা কোম্পানি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানাতে পেরেছে, সেখানে হাজার হাজার ছোট বড় কোম্পানি এজেন্টিক এআই সিস্টেম যেমন অটোমেশন টুলস, কন্ট্রোল সিস্টেম ইত্যাদি বানিয়ে মানুষের বিকল্প হিসাবে ব্যবহার করছে। এবং এই কারণেই কর্মসংস্থানের দিক থেকে বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে। আবার যেহেতু প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক আইসোলেটেড বা বিচ্ছিন্ন, তাই আমরা দলগতভাবে কাজ করলেও আমাদের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। কিন্তু অন্যদিকে অসংখ্য এজেন্টিক এআই যখন একসাথে কাজ করে, সেক্ষেত্রে পুরো সিস্টেমটা একটা সিঙ্গেল ডিজিটাল ব্রেন হিসেবে কাজ করতে পারে। তাই এফিসিয়েন্সির দিক থেকে একটা এজেন্টিক এআই এর কনসিস্টেন্সি বা কাজের ধারাবাহিকতা মানুষের জন্য সময়ের সাথে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আবার এর থেকেও আরও জটিল এবং সাংঘাতিক হলো সেই বহুল আলোচিত সমস্যা যেখানে এআই সরাসরি মানুষের প্রতিদ্বন্দ্বী। আমরা জানি যে মানুষের মন বলে যে জায়গাটা বা মানুষের চেতনা অর্থাৎ কনসিয়াসনেস, সেই রকম কোনো স্পেস এআই সিস্টেমের মধ্যে নেই। মানুষের অনুভূতি, অভিজ্ঞতা, আবেগ এবং তার উপর পারিপার্শ্বিক জগতের প্রভাব, এইসব কিছু এআই সিস্টেমের এখতিয়ারের বাইরে। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ এজিআই সৃষ্টি হওয়ার সাথে সাথে প্রকৃত অর্থে মানুষের অনুরূপ ক্ষমতাশালী এআই সিস্টেম তৈরি হবার সম্ভাবনার কথা বিজ্ঞানীরা বলেছেন। এবং অনেক বিশেষজ্ঞ এই প্রসঙ্গে সমগ্র মানব প্রজাতির অস্তিত্বের সংকটের কথাও বলেছেন। কারণ এই এজিআই থিওরিটিক্যালি অনেক ক্ষেত্রে মানুষের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা সম্পন্ন একটা স্বাধীন মেশিন হবে বলে মনে করা হয়। কিছু বিশেষজ্ঞের মতে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এবং তার থেকে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সের সৃষ্টি হওয়া অবশ্যম্ভাবী এবং এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এজিআই বা পরবর্তী পর্যায়ে এএসআই কিভাবে মানুষের জন্য এক সাংঘাতিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে এবং কিভাবে এই সমস্যা এড়ানো সম্ভব, এ নিয়ে একাধিক মতবাদ আছে। কিছু বিশেষজ্ঞের মতে এই প্রকার মেশিন সৃষ্টি করার আগে মানুষের প্রকৃতি অর্থাৎ নেচারের কাছ থেকে শেখা উচিত যে বুদ্ধিমান প্রাণীর কাছে সবসময় অপেক্ষাকৃত কম বুদ্ধিমানরা পরাজিত হয়েছে, একমাত্র মায়ের কাছে তার সন্তানরা ছাড়া। কারণ একটা ক্ষুধার্ত হিংস্র বাঘিনীর কাছেও তার শাবকরা সম্পূর্ণ সুরক্ষিত। তাই এজিআই সিস্টেমকে মাতৃত্বের গুণাগুণের সাথে তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয়। এখানে আমরা আগেই উল্লেখ করেছি যে এআইকে মানুষের আবেগ অনুকরণ শেখানো সম্ভব এবং এআই এর আউটপুট এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে প্রোগ্রামারদের দ্বারা নিয়ন্ত্রিত। কিছু গবেষকের মতে শুধুমাত্র হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি কোনো যন্ত্র হয়তো কোনোদিনই মানুষের মতো সেলফ কনসিয়াসনেস বা আমিত্ববোধ অর্জন করতে পারবে না। তাদের যুক্তি হলো মানুষের চেতনা কেবল ডেটা প্রসেস এবং ক্যালকুলেশনের ফল নয়, বরং এটা এমন এক আভ্যন্তরীণ অভিজ্ঞতা যার উৎস বর্তমান কম্পিউটেশনাল মডেলের আওতার বাইরে। এই প্রেক্ষাপটে কিছু বিশেষজ্ঞ মানুষের চেতনার সঙ্গে কোয়ান্টাম রিয়ালিটির সম্ভাব্য সম্পর্কের কথাও উল্লেখ করেন। কোয়ান্টাম মেকানিক্সে বাস্তবতাকে বর্ণনা করা হয় অনিশ্চয়তা, পর্যবেক্ষণ এবং পারস্পরিক ক্রিয়ার ধারণার মাধ্যমে, যেখানে কোনো সিস্টেমের অবস্থা নির্ধারিত হয় পরিমাপের প্রক্রিয়ায়। যদিও মানুষের চেতনা সরাসরি কোয়ান্টাম প্রক্রিয়ার ফল, এই ধারণা এখনও মূলধারার বিজ্ঞানে প্রমাণিত নয়। তবুও তাদের মতে এটা ইঙ্গিত দেয় যে বাস্তবতার এমন কিছু স্তর থাকতে পারে যেগুলো বর্তমান ডিজিটাল কম্পিউটিং কাঠামোর আওতার বাইরে। এই কারণেই অনেকের মতে এআই যতই শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে উঠুক না কেন, মানুষের মতো আমি বা আত্মবোধের সচেতনতার প্রশ্নটা হয়তো কেবল প্রযুক্তিগত উন্নতির বিষয় নয়, বরং বাস্তবতার আরও গভীর স্তর অনুসন্ধানের সাথে যুক্ত। ভবিষ্যতে বিজ্ঞান এই স্তর উন্মোচন করতে পারবে কিনা, এই প্রশ্নই এই মুহূর্তে মানব ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ককে ঘিরে সবচেয়ে বড় রহস্য হয়ে আছে। মানুষ তার নিজের তৈরি মেশিনের কাছে পরাজিত হয়ে নিজের অস্তিত্ব সংকট সৃষ্টি করবে, এটা কেউই চায় না। কিন্তু আবার একদল মানুষ আরেক দলের উপর কর্তৃত্ব করার লোভে
সেই ভুল করে বসবে কিনা, সেই প্রশ্নের উত্তর একমাত্র ভবিষ্যতই দিতে পারবে।